ইকারুসের ডানায় আজকে আপনাদের জন্য নিবেদন করছি বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমানের ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থের দ্বিতীয় গল্প কুটিলা প্রভেদ। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের নাগরিকদের কাছে প্রেমের গতি জটিল এবং কুটিল। সহজ প্রেমের কাহিনীতে কেউ বিশ্বাসী নন, যদিও সহজিয়া প্রেমে কারো কারো আস্থা গভীর। কাহিনী পরিবেশনে আমার ঈশ্বর সাফাই তাই প্রয়োজন, কারণ এই গল্প সহজ প্রেমের। জটিলতা যেটুকু আছে তার নিতান্ত নৈপথ্যে। কোথা থেকে শুরু করব? আমাদের অন্তর্মহল পরিচয়ের স্থান নয়, বসবাসের জায়গা মাত্র। এই অনাদি বেড়ার ফাঁক সৃষ্টি করে বোধহয় কলেজ, বিশ্ববিদ্যালয় আর শহরের পথঘাট। আমার সঙ্গে অবশ্যই তার ইউনিভার্সিটিতে পরিচয়। না, ঠিক পরিচয় বলতে পারিনি, বরং বলা চলে আলাপ। তাও নিতান্ত মামুলি। তারপর আমি ইউনিভার্সিটি ছেড়ে এক বিদেশি ফার্মে চাকরি নিই। তখনই আলাপ মোড় নিল আরো পরিচিত পথে, আরো নৈকট্যের উতরায়ে। খোপা একদম ঘাড়ের উপর ঝুলে পড়তো, চলন ছিল ধীর অথচ দৃঢ়, আর খাড়া নাকের পাশে উজ্জ্বল দুই চোখ বড় স্তিমিত, তবুও অন্তর্মুখী ঝিলিকের পসরা। এই জন্যে আমরা ইউনিভার্সিটিতে তার নাম দিয়েছিলাম ফাগলি। সেমিনারে সে চুপচাপ থেকে সহসা বক্তৃতা দিয়ে বসত কোনো বক্তার মন্তব্যের উপর, কিন্তু প্রতিপক্ষ জবাব দেওয়ার পর আর উচ্চবাচ্য করতো না। পাগলি উপাধি কি সাধে? মাহেলা এক টেরে দাঁড়িয়ে একসঙ্গে 10 জনের প্রশ্নের জবাব দিত, কিন্তু এককভাবে এগুলে আলাপের জন্য সে ছিটকে পড়তো কাজের চ্যুতোয়। তার টানা ফোড়েন তাই আকর্ষণীয় কিছু নয়, মাত্র স্রেফ ফুর্তির হাওয়ায়, ছায়ের আড্ডায় হয়তো মাহেলার নাম উঠত, তার বেশি না। আমাদের মধ্যে কারো অন্তরাশা হয়তো আরো ব্যাপক থাকতে পারে, তা আমার অন্তত জানা ছিল না। আর মাহেলার চেহারা তো পাঁচ পাঁচ, শ্যামলা রং, যৌবন সেখানে আর কতটুকু বাসা বাঁধে। মাহেলা সম্বন্ধে আর একটা সংবাদ আমরা নৈপথ্যে জানতাম। সে 3 মাইল পথ হেঁটে এসে রোজ ক্লাস করে, শীত গ্রীষ্ম বর্ষায় একই সঙ্গে। তা থেকে মাহেলার বাড়ির সঙ্গতি কতকটা আন্দাজ করা যায়, কিন্তু কোনো উমেদারকে কোনোদিন দেখিনি মাহেলার পথসঙ্গী হওয়ার জন্য 1 মাইল এগিয়ে গেছে, কি হঠাৎ পথ ভুল করে ফেলেছে। একাই ঢুকতো সেই ইউনিভার্সিটির প্রাঙ্গণে। চিরাচরিত মৌসুম, গড় মৌসুম, হাতে ফেরত আছে। চেম্বারলেনের এমন নারী সংস্করণ একদা ব্রিটিশ কলোনিতে অবশ্যই বিচিত্র কিছু নয়। অফিসে সেদিন ডিকটেশন দিচ্ছি এক জার্মান রপ্তানিকারকের কাছে জরুরি ব্যাপারে। হঠাৎ বেয়ারা স্লিপ নিয়ে এলো। হঠাৎ বাধা। ধমক দেওয়াই স্বাভাবিক ছিল, কিন্তু স্লিপের দিকে চেয়ে মন বেশ কৌতূহলী হয়ে উঠল। নামের জায়গায় লেখা ইব মক সদ্রদ্রমর। বেয়ারাকে তাই সম্মতি দিলুম। ডিকটেশন বন্ধ। সুইং ডোর ঠেলে একজন মহিলা এগোয়। আমি চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সে কিন্তু ঢুকতে ঢুকতে বললে, সালাম আলাইকুম, চিনতে পারছেন? আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জবাব দিলাম, বসুন বসুন, চিনতে পারবো না? মাহেলার শরীরে কোনো পরিবর্তন নেই। 3-4 বছর তার জন্য প্রশস্ত সময়ও নয়। বেশভূষা একদম সাদামাটা, খোপা তেমনি ঘাড়ের উপর, হাতে ফেরা চুল নেই, এটুকুই জাতকর। স্টোনকে বিদায় দিয়ে বেয়ারাকে অর্ডার দিলাম চা আনো। মাহেলা না না করে উঠে, সলজ্জ কণ্ঠস্বর। সহপাঠীকে অভ্যর্থনা করার একটা অলিখিত আইন এবং অধিকার আছে, আপনি জানেন। প্রতিবাদে আমি উচ্চারণ করলাম, তা আছে, তবে সহপাঠী এখানে কাজে এসেছে। এটা একটা ফার্ম, সাজেদ সাহেব, আপনি তা ভুলে যাবেন না। মাহেলা কিন্তু নিজের কাছুমাচু ভাব সহজে কাটিয়ে উঠতে পারে না, কিন্তু ফার্মে মানুষ থাকে বা চাকরি করে, ব্যবসায় সব নয়। আমি নিজের দিক রক্ষা করলুম। আরো পাল্টা প্রশ্ন ছুড়ে বসি, কি ব্যাপার? ব্যাপার শব্দটা উচ্চারণ করে মাহেলা থেমে গেল। বোঝা যায় ভিতরে ভিতরে দ্বিধা চাড়া দিয়ে উঠছে। আমার মুখের দিকে চেয়ে হঠাৎ চোখ নামিয়ে নিতে নিতে তার কণ্ঠ আবার সোচ্চার। তেমন কিছু নয়, একটা চাকরি। আপনি চাকরি করবেন? অস্বস্তি হটে গেছে ততক্ষণে। এবার গলায় মাহেলা জবাব দিলেন, আমার জন্য নয়। তবে কার জন্য? আমার এক মামাতো ভাই আছে, শুনেছিলাম আপনার অফিসে নাকি পোস্ট খালি আছে। মাহেলাকে আমি হতাশ করলাম, যে শুনেছে সে ভুল শুনেছে। ইতোমধ্যে বেয়ারা চা দিয়ে গেল। আমি সরঞ্জাম ঠিক করে কাফে গিয়ে দিতে দিতে বললাম, চা খান। এখানে না হলেও আমি শিগগির একটা ব্যবস্থা করে দিতে পারবো। ধন্যবাদ। মাহেলার চোখে আবার মিটিমিটি হাসি দেখা দিল। কয়েক বছরের ফাঁক পূর্ণ করে নিলাম আমরা খবর আদান প্রদানে। মাহেলা এমএ পরীক্ষা দিতে পারেনি,
শিগগির তা শেষ করবে জানিয়ে গেল। আমিও বেশি আর কিছু এগোইনি। যাওয়ার সময় মাহেলাকে আরেক দফায় এত্তেলে দিলুম, খোঁজ নেবেন ৩-৪ দিন পরে, আর বিকেলের দিকে আসুন না একবার, তখন ফুরসুত বেশি থাকে, কথাবার্তা বলা যায়। মাহেলা ধন্যবাদ যোগে বিদায় নিয়েছিল। মুখাবয়বে ব্যক্তিত্ব ঝলকে উঠে আবার। আমার দিকে চেয়ে সৌজন্যের মামুলি কথাগুলো বলে গেল। আমি চেয়ার ছেড়ে প্রাক্তন সহপাঠিনীকে সম্মান দেখাতে কসুর করলাম না। মাহেলা চলে গেল, কিন্তু হঠাৎ আত্মবিশ্লেষণে টের পেলাম, না, সে যেন যায়নি। অতর্কিত হানার মতো ছাত্র জীবনটা আবার সব লন্ডভন্ড করে দিয়ে গেল। জার্মান এক্সপোর্টারকে লেখা চিঠিতে কতগুলো তথ্যের ভুল বেরোলো। আবার টাইপিস্টকে ডেকে শুধরাতে বললাম। মাহেলা চলে গেল না, আবার এলো একদিন ধন্যবাদ জানাতে। তার ক্যান্ডিডেটের চাকরি হয়ে গেছে শুধু আমার একটা চিঠিতে। আমি সেই নওজোয়ানকে দেখিনি পর্যন্ত। তাই নিয়ে ঠাট্টা আরম্ভ করলাম মাহেলার সঙ্গে। আপনার সে বাইটি কেমন? আপনাকে পাঠিয়েছে, নিজে আসেনি কেন? ও বড় লাজুক কিনা। আচ্ছা পুরুষ মানুষ তো, নিজে কষ্ট স্বীকার করতে রাজি নয়। ওকে দেখতে চান? একদিন সঙ্গে নিয়ে আসবো। না না, আপনার সুপারিশই যথেষ্ট। মাহেলাকে মনে হলো কৃতজ্ঞতা গদগদ সুরে জবাব দিলে, না, আমরা দুজনেই এসে আরেক দফা ধন্যবাদ দিয়ে যাব। উল্টো বান আমার, না না, কোনো দরকার নেই, তবে আপনার যখন খুশি আসবেন, অবশ্যই বিকেলে। মাত্রা দিলে মাহেলা খুব শান্ত গলায়। মৃদু হেসে যোগ করলুম, আপনি ভয়ানক কথা মনে রাখতে পারেন তো। বিয়ে যখন পাশ করেছি, কিছু স্মরণ শক্তি তো নিশ্চয়ই আছে। মাহেলা আবার হাসলো। তখনই আমার মনে হলো মাহেলা পাঠ্য জীবনে দূরত্ব রক্ষা করে এলেও অন্তরঙ্গতার ক্ষমতার তার মধ্যে অনুপস্থিত নয়। মাহেলা আজ উঠল, আমি দাঁড়াতে ভুলে গেলাম। তারই ক্ষতিপূরণে জানালায় গিয়ে দাঁড়ালাম। মাহেলা যখন অফিসের প্রাঙ্গণ ছেড়ে জনারণ্যে মিলিয়ে যাচ্ছে। আজ খোঁপাটা যেন আরো নিচে নেমে গেছে ঘাট ছেড়ে, চলনে পূর্বের আত্মসচেতন রমণীর আবাস। তারপর মাহেলা একদিন আপিস ছুটির ৫-১০ মিনিট আগে এলো। দুজনে বেরিয়ে পড়লুম রেস্তোরাঁর উদ্দেশ্যে। চা খেতে তার আপত্তি ছিল না। শুধু সেই বিকেল নয়, আরো বহু বিকেল এইভাবে এলো। আবেগের কুচি দিয়ে জীবনের মোজেক গড়তে গিয়ে দেখলাম যুক্তিমন্ত্রপুত সাপের মতো অস্তিত্বে মিশে থাকে, মাথা তোলে না। সমস্ত বিকেল অথই চাঞ্চল্যে দোলা খায়। উন্মত্ত যৌবনে সমস্ত পৃথিবীর কাছাকাছি দুবাহু মেলে বরফের উপর স্কেটিংরত নর্তকের মতো উতরায়ে ওদিকে অদৃশ্য হয়ে যেত। কিন্তু সবই চলমানতায়। তখনও সৌরভ জমাট হয়ে আসতো, পাখির গান কানে মূর্ছনা তুলত, কিন্তু অর্থ থাকতো না কোথাও। নদীর বালু জিরিজিরি ক্ষীণ স্রোত সেখানে জায়গা পেত না। আশ্বিনের বিকালটুকু মুখ তুলে দেখার সময় কোথায় পূর্ণ টুম্বুর তড়াগের। যখন অর্থ সমন্বিত ভাটির দোয়া গগন চুম্বনে ফাঁকসাট মারে, তখন জানালার দ্বারে অস্থির মাতালো বিহবলতার আমেজ পেতে চুপ করে যায়। ঝড়ের হাওয়ায় সিংহের কেশর দূর বাউন্ডেলে মেঘের আভাস আনতে পারে, যেহেতু তার অর্থ আছে নিশ্ছিদ্র অন্ধকারেও। মাহেলা তেমনি কাছাকাছি এলো, অজস্র নিনাদের টিকা। নৈকট্যের সেতু সম্বার সে কি শুধু হাসিতে, কান্নায়, স্মৃতির ঈষৎ খোলসে উন্মোচনে, মনের ভুল বোঝা মুহূর্তিক বক্রতায়, পথচলায়, প্রেক্ষাগৃহের জনতা নৈশব্দে? তা বলতে পারবো না। চেতনার অসংখ্য অলিগুলি আবিষ্কার করে নিজেই একদিন অভিভূত হয়ে পড়লাম দৈত্য দর্শন দিবরের মতো, কখনো অসহ্য ত্রাসে, কখনো দুঃসহনীয় আনন্দে, অথবা যুদ্ধক্ষেত্রে নিহত সৈনিকের পার্শ্বে উপবিষ্ট সঙ্গীর নবপ্লাবী বিষাদে। নিসর্গের রং পাট আমার সেদিন যেন আরম্ভ হলো। ছিনলুম হলদে দুপুর, বিষ নীল সন্ধ্যা, নক্ষত্রের সবুজ দ্যুতি, দুর্বাকাশের মুমূর্ষ সত্য ঝলক। আর দেহ সৌরভ তো অনাদি মৃত্তিকা, যা অসংখ্য সংখ্যা সজ্জায় শুধু রূপ বদলের ভানুমতি। ঈশ্বরের পর আমি আবার নিজেকে সৃষ্টি করলুম শ্রীয় মহিমায়। জীবনের ডালপালা স্রোতগ হয়ে উঠল, কথার ত্রোট কমে গেল। স্তব্ধতার শিহরণ শিখায় পাঁজর জ্বালাতে লাগলুম দহনজাত শীতলতার অন্বেষণে। মাহিলার পারিবারিক খবর ইচ্ছে করেই নিইনি। তাদের বাড়িও যাইনি কোনোদিন। এলাকার নাম জানতাম শুধু, আর জানতাম তার মা বিধবা। সংসারে আরো ভাই বোন, একজন রোজগেরে অগ্রজ আছে। কৌতূহল কেন এদিকে দমিয়ে রেখেছিলুম, আজ তার হদিশ দিতে পারবো না। অথচ কত ঘন ঘন আমাদের দেখা হতো,
অনুপস্থিত বিকালের গুরুবার বর্ষার পলক সুলভ উজ্জ্বলে হানা দিয়ে যেত কত না দিন। 2-3 মাস মাত্র কালের সড়ক, তারই মধ্যে মনকে বাঁধছি, তাড়াহুড়োয় যুগ যুগান্তরের মুকুল ধ্বংস করে ফেলবো নাকি। এই টালবাহানার ফাটলে অতর্কিত বিচ্ছেদের বেদরেখা চৌচির ফেটে পড়ল। দাঙ্গা বাঁধল হঠাৎ। ওদের এলাকার সবাই নিরাপদ গন্তব্যে চলে গিয়েছিল। আর বেশি কিছু সংবাদ সংগ্রহ করতে পারলাম না। আমার মুখও ছায়া হয়ে উঠল নিজের কাছে। এমনকি শেভিং এর আয়নাও তার কালো রং মুছতে অক্ষম। সহসা গিরিখাতে পতিত মুমূর্ষু দেহ জীব ও মানবের একত্র অবস্থানের মতো বিস্তৃতির এক পর্যায় শুরু হলো। গোলাটে রঙের মধ্যে সাঁতার কেটে নিজেকে আরেক ছড়ে তুললাম, যেখানে দিনাতিফাতি মুখ্য, হস্তরীভূত হওয়ার সাধনায় চরম কামনা। লণ্ডভণ্ড শিকড় গাছের মতো মাথা তোলার অসহায়তায় আর্তনাদশীল। সে এক পল অনুপল গণনার ব্যর্থ প্রয়াস। দ্বিখণ্ডিত আত্মার কিলক ঢুকলো। নিঃসঙ্গ যন্ত্রণা আকস্মিক ঝিলিকে অস্তিত্ব জানাতে লাগলো। এভাবেই তো 8-10 বছর কাটিয়ে দিলুম। কাজে আমি যথারীতি সওয়ার। একটা প্রমোশনও পেয়েছি ডাগর বেতনের। কিন্তু আনমনা হওয়ার পিছুডাক প্রাবাদিক পর্বত ধ্বনির মতো কখন আসে কখন মিলায় আমি জানতে পারিনি, চাইনি। সড়ক যেমন নিশ্চেতন বিস্তৃতিতে প্রতীকের পদধ্বনি শুনে আমি তেমনই নিজেকে মেলে ধরেছিলাম। তাই তো বাঁচলাম পৃথিবীতে প্রাত্যহিক নির্মমাবর্তন সত্ত্বেও। পুরাতন ক্ষতে মুষডানের দাগ ধরেছে। এমন একদিনে ইন্সপেকশনে বেরিয়েছিলাম উত্তর বাংলার এক ছোট শহরে। হয়তো জায়গাটি ঈশ্বরদী। কাজকর্ম সেরে আমি প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে আস্তানা পেতেছিলাম। ট্রেনের আরো 3 ঘন্টা দেরি। এই বিশ্রাম কক্ষে আর কোনো প্রাণী ছিল না। হঠাৎ মন অস্থির হয়ে উঠল। তাই পায়চারি করতে বেরুলাম প্ল্যাটফর্মের উপর। দুপুর কবে বিগত, বৈকালের শেষ পর্যায়ে। আনমনা হাঁটছিলাম। চারদিকে জীবনের স্পন্দনের সঙ্গে হৃদ্যতা সন্ধান ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। হঠাৎ একটা লোকাল ট্রেন এলো অন্যদিকের প্ল্যাটফর্মে। সঙ্গে সঙ্গে ওভারব্রিজের মুখে ভিড় জমে যায় পারার্থী যাত্রীদের। আমার চোখ পড়ল সেদিকে। আমি নিচে। উপর থেকে যাত্রীরা নামছে। চেয়ে চেয়ে দেখছি বেশ ভিড়। সেই জনতার একটি মুখ যেন আমার চোখে গাঁথা হয়ে যায়। আর কিছু দেখতে পাচ্ছি না তার মুখ ছাড়া। ভিড় পাতলা হচ্ছে ওভারব্রিজের সিঁড়ির শেষ প্রান্তে। যাত্রী নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি তাকে দেখতে পাই। সেই দৃঢ় পায়ের ছাল, ঘাড়ের উপর ঝুলন্ত খোপা, চোখ তেমন স্তিমিত অন্তর্মুখী ঝিলিকের বাহন, হাতে ফেরা চুলের জায়গায় ভ্যানিটি ব্যাগ। ট্রাফটা বেশ লম্বা, আর মুখে ব্রণের অনেক দাগ। মুহূর্তে আমার শরীর থরথরিয়ে উঠে, চোখ এক জায়গায় নিবদ্ধ। তারই অনুকূলে টানে আমি ব্রিজের মুখে এসে ডাক দেই, মাহেলা। সে আমার দিকে না চেনার ভান করে একবার চোখ অন্যদিকে ফিরিয়ে তারপর স্থির দৃষ্টি মন্ত্রমুগ্ধের মতো স্ফুট উচ্চারণ করলো, তুমি? আশেপাশে আরো লোক চলাফেরা করছে, তাই যথাসম্ভব সংযত কণ্ঠে জবাব দিই, হ্যাঁ এসো, আমি ওয়েটিং রুমে আছি। আর কোনো কথা হয় না। সে আমার পিছু পিছু হাঁটতে লাগলো। আমার চোখ বারবার তির্যক রেখায় পেছনে দৃষ্টি রাখে। ওয়েটিং রুমে প্রবেশ মাত্র আমি ভেঙে পড়ি। ইজি চেয়ারের হাতলে কোনো রকমে ভর দিয়ে আবেগ চাপা কণ্ঠে আমার খেদোক্তি শুরু করি, এতদিন কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি। সহজেই আমার গলা ধরে আসে। সেজন্য তোমাকে ধন্যবাদ, বড় ঠান্ডা গলায় জবাব দিল মাহেলা। আর যেন কোনো কথা নেই তার। মুখ নিচু করে নিল সে। আমি তোমার জন্য আজও অপেক্ষা করে আছি। কোনো রকমে কথাগুলো কণ্ঠ নিঃসরিত করে দেই। তার আর দরকার নেই সাজেদ। তুমি কি আবার বাসা বেঁধেছ কারো সঙ্গে? উৎকণ্ঠামোদিত আমার গলার আওয়াজ। না। তবে? তবু না। মাহেলা বড় ম্রিয়মাণ দাঁড়ানোর ভঙ্গিতে, কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। না, তোমার কোনো কথা আমি শুনবো না। আমি তোমাকে নিয়ে যাব, আর এখান থেকেই নিয়ে যাব। তোমাকে আবার হারানোর ইচ্ছা আমার নেই। অভিভূতের মতো আমি বলে যাই। এবার মমতা উপচে পড়ে মাহেলার 2 চোখ থেকে। সেই দৃষ্টি স্নাত আমি চোখের পলক আর ফেলতে পারিনি। এমন ভঙ্গির পরিবেশেই মাহেলা বলে যায়, এটা ওয়েটিং রুম। এখানে আর কোনো দৃশ্যের অবতারণা করবেন না দোহাই। আমি রাস্তার মানুষ, আমাকে রাস্তায় দাঁড়াতে দিন সাজেদ সাহেব। ওর কণ্ঠের অনুরণ বহু দ্বিধার তারে ঝঙ্কৃত। তা হয় হবে। আমি আর তোমাকে যেতে দেব না। দুনিয়ার কারো কাছে আমার কোনো লজ্জা নেই। যোগ তপ্ত গলায় জবাব দিয়ে বসলাম।
আপনার মান সম্মান আছে, আপনি তা করে বসবেন না। কেন? যেহেতু উপায় নেই। কেন উপায় নেই, মাহেলা? তারপর অনেকক্ষণ অবনত মুখে দাঁড়িয়ে রইল মাহেলা, অভিভূত জনের মতো। কেন উপায় নেই? আমার প্রশ্নে সে হঠাৎ চমকে ওঠা শিহরণত্রস্ত শরীরে পাল্টা দিলে। কেন নেই? অভিমান ক্ষুব্ধ কণ্ঠে আমি জিজ্ঞেস করি। চুপচাপ 2 মিনিট দাঁড়িয়ে থেকে মাহেলা হঠাৎ ফুপিয়ে দু চোখে পানির ডাগর ডাগর ফোঁটা ছলছলিয়ে উঠে। আমি এগিয়ে গিয়ে তার চিবুক তুলে ধরি চোখে চোখ রাখতে। আমার বুকের উপর মাহেলার মাথা হুন্ডি খেয়ে পড়ে। অশ্রুরুদ্ধ কণ্ঠে সে বলে চলে, তাহলে শোনো, জীবনে অনেক জট গেছে, দাঙ্গা, দুর্ভিক্ষ, আমাকেও বাঁচার জন্য লড়াই নামতে হয়েছিল। এই দেহটুকু বাঁচাতে শেষ পর্যন্ত গোটা দেহই বিলিয়ে দিতে হলো একদিন। আমি তোমার কাছে আর যেতে পারিনি। তাতে তোমার অপরাধটা কোথায়? আমি কোনো কথা, কোনো কিছু শুনবো না, তোমাকে সঙ্গে নিয়ে যাব। দেহটাই মানুষের সব নয়, জবাব দিলাম কম্পিত কণ্ঠে। শরীর দ্রুত স্পন্দিত। মাহেলা তখন সম্বিত চেতন, একটু দূরে সরে যায়। তারপর মুখ নিচু করেই বলতে থাকে, না, তার হয় না। আমি তো তোমার কাছেই যেতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে নয়। কত তুচ্ছ প্রলোভনে আমি কতজনের শয্যায় দৌড়ে গেছি, কিন্তু তোমার কাছে না। আমি পারবো না। কেন পারবে না? তোমার তো কোনো অপরাধ নেই। আমার মনোবিকৃত হয়ে গেছে, তা নিয়ে আমি তোমাকে অপমান করতে পারবো না। আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম, অনাগ্রাত সৌরভের মতো, বাতাসও যেখানে অপরিচিত। আরেকটা ট্রেন এসেছে, উল্টা দিকে যাবে। ওয়েটিং রুমের দিকে কারা যেন আসছে। মায়েলা হঠাৎ কণ্ঠস্বর বদলে চোখ আঁচলে মুছে নিয়ে বললে, চললাম, আর কোনোদিন আপনাকে বিব্রত করব না, আসি। তারপরে ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে ভ্যানিটি ব্যাগ দোলাতে দোলাতে জোরে হাঁটতে লাগলো। ওদিকে ট্রেন হুইসেল দিচ্ছে, এখনই ছাড়বে। আমিও তার পেছন পেছন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই। দ্রুত হেঁটে ট্রেনে উঠে পড়লো মাহেলা। বিদায়ের ভঙ্গিতে যেন করতালে উঁচু করলো দরজায় দাঁড়িয়ে। অজানিতে আমারও হাত উঠে যায়। ট্রেন জোরেই চলতে শুরু করেছে। দরজার মুখে তেমনি দাঁড়িয়ে আছে মাহেলা। হঠাৎ ইঞ্জিন চাপ চাপ ধোঁয়া উগরাতে লাগলো। আশেপাশে আর কিছুই দেখা যায় না। সেই দ্রুমকুণ্ডলীর স্তরীকৃত স্তূপের মধ্যে আমি মুখ খুঁজতে লাগলাম। একটি মানবীর মুখ।